আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের দ্বিতীয় পত্রের প্রথম, দ্বিতীয় এবং সর্বশেষ দুইটা অধ্যায়, অষ্টম এবং নবম অধ্যায়, একদম যতটুকু লাগে, যতগুলা টাইপ আছে সবগুলা টাইপ বেসিক থেকে পড়ায় দিব এবং সবগুলা এমসিকিউ সলভ করে দিব। আজকের ক্লাসটা যদি তুমি শেষ পর্যন্ত করো, আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলতেছি এর বাইরে একটা এমসিকিউ স্ট্যাটিস্টিক্স সেকেন্ড পেপারে আসবে না। আজকের ক্লাস থেকে তুমি হুবহু নিয়ম কমন পাবা, অঙ্ক কমন পাবা না। অঙ্ক তো জীবনেও কমন আসবে না, তবে থিওরি যেগুলো আছে, তোমার 25টা কোয়েশ্চেনে যদি 10টা কোয়েশ্চেন থিওরি আসে, তাহলে এই 10টা আজকের মানে 10টা থেকে আজকের এই অধ্যায়গুলো থেকে যে কয়টা প্রশ্ন আসবে, এই কয়টা অধ্যায়, এই কয়টা প্রশ্ন এই স্লাইড থেকেই আসবে। থিওরি কোয়েশ্চেন স্লাইডের বাইরে আসবে না ইনশাল্লাহ। আর ম্যাথমেটিক্স, আমি তোমাকে ম্যাথমেটিক্সের যে কয়টা টাইপ দেখাই দিব, এই টাইপের বাইরে আসবে না ইনশাল্লাহ। তোমরা যারা ক্লাসটাতে অলরেডি জয়েন করছো, তোমাদের যে সকল ফ্রেন্ডদের স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা আছে তাদেরকে কাইন্ডলি একটু শেয়ার করে দিবা এবং কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত আছো সেটা একটু লিখে জানাবা এবং শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করবা। আমি দেখতে চাই কে কোন কলেজ থেকে আসো এবং কে কে ক্লাসটা শেয়ার করছো। ওকে, অনেকেই সালাম দিয়েছো, যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমাদেরকে প্রথমে একটা খারাপ সংবাদ দেই। আমিও ক্লাসে ঢোকার সাথে সাথে খুবই খারাপ একটা সংবাদ পেলাম। সেটা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড এবং আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড কিছুক্ষণ আগে, অর্থাৎ 4টার দিকে হার্টের সমস্যাজনিত কারণে ইন্তেকাল করছে। তার জন্য সবাই একটু দোয়া করবা। ওকে, এটা কোন ক্লাস? এটা কোন ক্লাসের ক্লাস? মানে এটা হচ্ছে এইচএসসি স্ট্যাটিস্টিক্স সেকেন্ড পেপারের ওয়ান শট এমসিকিউ। ওয়ান শট এমসিকিউ। তোমরা যা কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত আছো এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা এবং শেয়ার করে দিবা ক্লাসটা। আমরা খুবই গুরুত্বপূর্ণ আজকে চ্যাপ্টারগুলো পড়বো। প্রথমত, প্রথম যে চ্যাপ্টারটা আমাদের পরিসংখ্যান দ্বিতীয় পত্রের অনেক বড় একটা চ্যাপ্টার, সম্ভাবনা। এরপরে দ্বিতীয় চ্যাপ্টার দৈবচলক এবং সম্ভাবনা বিন্যাস। এরপরে আছে আমাদের অষ্টম অধ্যায় জীব পরিসংখ্যান, নমুনায়ন এবং আমাদের সর্বশেষ নবম অধ্যায় জীব পরিসংখ্যান। ঠিক আছে, এই যে কয়েকটা চ্যাপ্টার, সেই কয়েকটা চ্যাপ্টার আমরা আজকে পড়ে ফেলবো। আগামী দিন আমরা মাঝখানের যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো পড়বো। কেন এভাবে করলাম? প্রথম দুইটা বড় চ্যাপ্টার গাণিতিক চ্যাপ্টার, এর সাথে দুইটা থিওরি এবং গাণিতিক চ্যাপ্টার রাখছি যাতে কম্প্যাক্ট আকারে শেষ করা যায়। আর মাঝখানে যে চ্যাপ্টারগুলো আছে এগুলা পৈশবিন্যাস, দ্বিপদী বিন্যাস, পরিমিত বিন্যাস, এগুলো আমরা আগামী দিন পড়ে ফেলবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে, মানে কালকেই আগামী ক্লাসটা হবে। ওকে, যাদের পরিসংখ্যান আছে তারাই অবশ্যই থাকবা। ওকে, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ। আজকের স্লাইডে অনেক 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 কলেজের নাম আছে। কার কলেজ, অনেকের সাথে কলেজের নাম হয়তো মিলে যেতে পারে। তো চলো আমরা শুরু করি। সবাই রেডি তো? ওকে, অনেকেই চলে আসছে। ওকে, তাহলে আমরা এখনই শুরু করব ক্লাসটা। তাহলে আমরা এখন শুরু করব। ওকে, এফএস পড়ে আছে শহরাস্তি, চাঁদপুর, ফারহানা রিয়া যশোর, এমএম কলেজ, মৃদুলা বিশ্বাস পরিসংখ্যান সাবজেক্ট নাই, না থাকলে চলে যেতে পারো। ওকে, বুলাহাটি সরকারি মহিলা কলেজ। বুলাহাট সরকারি মহিলা কলেজ, মনে হয় আমাদের স্লাইডে এই কলেজের কোনো কোয়েশ্চেন আছে। আমার যতদূর মনে পড়তেছে এই স্লাইডে এই কলেজের কোয়েশ্চেন আছে, অর্থাৎ টেস্ট পরীক্ষার গত বছর টেস্টে যে কোয়েশ্চেনগুলো আসছে সেখান থেকে আমি কিন্তু কি করছি, কলেজের যে টেস্টের প্রশ্নগুলো আছে, বিভিন্ন কলেজের যে টেস্টের প্রশ্নগুলো আছে, কলেজের যে টেস্টের কোয়েশ্চেনগুলো আছে এইগুলা কিন্তু আজকের স্লাইডে রাখছি, যেন তোমাদের কলেজের টেস্ট পরীক্ষায় হুবহু কমন চলে আসে। যেহেতু তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, অনেকেরই হয়তো টেস্ট পরীক্ষা অলরেডি শুরু হয়েছে আর কেউ বা শুরু হবে। ওকে, তো চলো আমরা শুরু করি। প্রথম দিকে আমরা কিছু অ্যান্টিবায়োটিক নিব। প্রথম দিকে আমরা এমসিকিউ এর জন্য কিছু অ্যান্টিবায়োটিক নিব, যে ডোজ নিলে আমাদের এমসিকিউতে আর কোনো সমস্যা থাকবে না। তো চলো আমরা শুরু করি। প্রথমতই আমরা শুরু করছি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সম্ভাবনা বা প্রবাবিলিটি দিয়ে। দেখো, আমরা যদি কিছু অ্যান্টিবায়োটিক দেখি,
দেখো অ্যান্টিবায়োটিক যদি দেখি কি অ্যান্টিবায়োটিক আছে, দেখো প্রথমে আছে হচ্ছে সম্ভাবনা। কাকে বলে? সম্ভাবনা হচ্ছে কোনো একটা ঘটনার অনুকূল ফলাফল এবং তার মোট ফলাফলের যে অনুপাত সেটাকে আমরা বলি সম্ভাবনা। যেটা আমি তোমাদেরকে ফ্রি ক্লাসে এরকম ভাবে পড়াইছিলাম। ধরো বনি ভাইয়ের 4টা বউ আছে, ঠিক আছে? 4টা বউ আছে, এই 4টা বউয়ের মধ্যে 3টা বউ ধরো খুবই ভালো, আর একটা বউ একটু ঝগড়াটে। একটা বউ কেমন? ঝগড়াটে। এখন আমি যদি এই 4 জন থেকে একজনকে বাছাই করি, 4 জন থেকে কয়জনকে বাছাই করি? একজনকে বাছাই করি, সেই একজন ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু? দেখো ভালো হওয়ার পক্ষে ফলাফল কয়টা? ভালো হওয়ার পক্ষে ফলাফল হচ্ছে 3টা, আর মোট ফলাফল কয়টা? মোট ফলাফল হচ্ছে 4টা। এই যে পক্ষে যে ফলাফল, এটাকেই বলা হয় অনুকূল ফলাফল। এই অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল, এটাই হচ্ছে তার সম্ভাবনা। বুঝতে পারছো? তাহলে সম্ভাবনা হচ্ছে কোনো ঘটনার অনুকূল ফলাফল এবং মোট ফলাফলের অনুপাত। এরপরে দেখো আধুনিক সম্ভাবনা তত্ত্বে থিওরি বেস কোয়েশ্চেন, এগুলো একটু মনে রাখবা। সবচেয়ে বেশি পরিসংখ্যানের উপর যারা প্রভাব বিস্তার করছে বা যাদের গুরুত্ব সবচেয়ে বেশি পরিসংখ্যান, এই আজকের যে পরিসংখ্যানিক রেভলিউশন বা স্ট্যাটিস্টিক রেভলিউশন বলা হয়, এর পিছনে যাদের সবচেয়ে বেশি অবদান তারা হচ্ছে রাশিয়ার যে গণিতবিদরা আছে বা রাশিয়ান গণিতবিদরা। ওকে, এরপরে দেখো সম্ভাবনা তত্ত্বের উদ্ভব হয় কখন? এইটা এমসিকিউ আসতে পারে। এটা উদ্ভব হয় হচ্ছে সপ্তদশ শতাব্দীতে, মানে 1700 শতকে, 1700 সাল যেটাকে আমরা বলি। ওকে, এরপরে দেখো কোনো কিছু না বুঝলে, তোমাদেরকে আমি ক্লাসের শুরুতে একটা কথা বলি, কোনো কিছু যখনই না বুঝবা আমাকে সাথে সাথে কোয়েশ্চেন করবা, আমি তোমার কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ক্লাসটা ফিল করবা, মনে করবা যে আমি তোমাকে সামনে বসে, তোমার টেবিলে বসে আমি তোমাকে পড়াচ্ছি, এটুকু মনে করবা যে তোমার ভাই তোমাকে বসে টেবিলে তোমার খাতায় অঙ্ক করাচ্ছে, তাহলে তুমি ক্লাসটা সবচেয়ে বেশি ফিল করতে পারবা, ঠিক আছে? আর অতিরিক্ত কমেন্ট করার হুদাই দরকার নাই। যাদের এই সাবজেক্ট নাই তারা ক্লাসে না থাকলেও হবে, আর যাদের সাবজেক্ট আছে, স্ট্যাটিস্টিক সাবজেক্টটা যাদের আছে, তারা কাইন্ডলি শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ সহকারে করবা। সেকেন্ড পেপার নিয়ে তোমরা যারা ভয় পাও যে সেকেন্ড পেপারের ম্যাথগুলো একটু কঠিন, এখানে ইন্টিগ্রেশন আছে, ডিফারেন্সিয়েশন আছে, বিভিন্ন ধরনের সূত্রগুলো মনে থাকে না, তারা কাইন্ডলি ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি স্ট্যাটিস্টিক সেকেন্ড পেপারের এমসিকিউ নিয়ে আর কোনোদিন ভয় পাবা না। এই যে তোমাকে অ্যান্টিবায়োটিক দিচ্ছি, অ্যান্টিবায়োটিক দিলে কি আর কোনো অসুখ থাকে? কোনো অসুখ থাকে না, কোনো সমস্যা থাকে না। আচ্ছা, এরপরে দেখো স্বতঃসিদ্ধ ভিত্তিক সম্ভাবনা আধুনিক সংজ্ঞা প্রদান করেন এন কলমঙ্গ্রোভ। ওকে, এরপরে দেখো ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায় সম্ভাবনা তত্ত্বের মাধ্যমে। কিসের মাধ্যমে? সম্ভাবনা তত্ত্বের মাধ্যমে। এরপরে বলছে সম্ভাবনার মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে জানতে ব্যবহৃত হয় সম্ভাবনার গাণিতিক পরিমাপ, যেটা আমরা তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, অর্থাৎ দ্বিপদী বিন্যাস, পৈশু বিন্যাস, এরপরে পরিমিত বিন্যাস, এখানে যায় খুব ভালোভাবে ডিটেলসে পড়বো, যেটা আমরা আজকের ক্লাসে পড়বো না, আগামীকালকে যে ক্লাসটা হবে সেই ক্লাসে ইনশাল্লাহ আমরা পড়বো। ওকে, এরপরে দেখো নির্দিষ্ট, এখানে আছে পরীক্ষার সংজ্ঞা, শর্তের সংজ্ঞা। পরীক্ষা হচ্ছে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে একই কাজ বারবার করাকে বলা হয় পরীক্ষা। ধরো তোমার পরীক্ষা কি আছে? টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষায় তুমি প্রত্যেক দিন যায় পরীক্ষা দিবা। ধরো তোমার 7টা সাবজেক্ট বা 13টা পেপারে তুমি 13 দিন যায় পরীক্ষা দিবা। তোমার উদ্দেশ্য কি? এখানে পাস করা বা ভালো একটা জিপিএ অর্জন করা, অর্থাৎ তোমার উদ্দেশ্য আছে একটা, আর তুমি এই পরীক্ষাটা বারবার দিচ্ছ, প্রত্যেক দিন দিচ্ছ, অর্থাৎ বারবার একই কাজ করতেছো। কেন? একটা উদ্দেশ্য হাসিল করার জন্য। এই জিনিসটার নাম হচ্ছে পরীক্ষা। আর পরীক্ষার প্রত্যেকটা আলাদা আলাদা পরীক্ষা। ধরো বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, পরিসংখ্যান, এই যে আলাদা আলাদা একটা সাবজেক্টের পরীক্ষা, এটাকে বলা হয় চেষ্টা। অর্থাৎ একবার সম্পাদন করলে সেটাকে বলা হয় চেষ্টা। একবার সম্পাদন করলে সেটাকে কি বলা হয়? চেষ্টা। আর পুনরাবৃত্তি করলে, অর্থাৎ বারবার করলে, চেষ্টা যদি তুমি বারবার করো তখন সেটাকে বলে পরীক্ষা। সেটাকে কি বলে? পরীক্ষা। এখন পরীক্ষার মধ্যে আরেকটা পরীক্ষা আছে দৈব পরীক্ষা। দৈব পরীক্ষা হচ্ছে সম্ভাবনা যুক্ত থাকলে, যেমন তুমি যে সামনে টেস্ট পরীক্ষা দিবা ওটাতে কিন্তু সম্ভাবনা আছে, তুমি A+ পাইতেও পারো, আবার নাও পাইতে পারো, তুমি পাসও করতে পারো, আবার ফেলও করতে পারো। তাহলে এই যে একটা নির্দিষ্ট সম্ভাবনা আছে, এই সম্ভাবনা রিলেটেড যেই পরীক্ষা সেটাকে বলা হয় দৈব পরীক্ষা। সেটাকে কি বলা হয়? দৈব পরীক্ষা। অর্থাৎ পরীক্ষায় ফলাফল কি আসবে তুমি আগে থেকেই জানো, হয় তুমি A+ পাবা, নাইলে তুমি পাস করবা, না হলে তুমি ফেল করো, কিন্তু কোনটা পাবা এটা কিন্তু তুমি নিশ্চিত না। এরকম নিশ্চিত না হইলে সেটাকে বলা হয়
দৈব পরীক্ষা, সেটাকে বলা হয় দৈব পরীক্ষা। আচ্ছা, পরীক্ষার ক্ষুদ্রতম একক তাহলে চেষ্টা, চেষ্টার ইংরেজি হচ্ছে ট্রায়াল, চেষ্টার ইংরেজি কি ট্রায়াল, চেষ্টার ইংরেজি হচ্ছে ট্রায়াল। আই হোপ এইখানে যে কয়টা তত্ত্ব দিছি এটা তোমার মনে থাকবে। এই যে দেখো আমাদের এমসিকিউ চলে আসছে, এমসিকিউ চলে আসছে। দেখো প্রথম এমসিকিউ, কতগুলা নির্দিষ্ট শর্তের অধীনে কোনো কাজ পুনরাবৃত্তি, এই যে কথা, এই যে দেখো পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি হইলে আমরা সেটাকে কি বলি, পুনরাবৃত্তি হইলে আমরা সেটাকে বলি, সেটাকে আমরা বলি পরীক্ষা। পুনরাবৃত্তি হইলে আমরা সেটাকে কি বলি, পরীক্ষণ বা পরীক্ষা, পরীক্ষণ বা পরীক্ষা। ওকে, মাহিয়া মারজান অর্পা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যতটুকু পড়াইছে অতটুকু কি সবার ক্লিয়ার কিনা? যদি কোনো কোয়েশ্চেন থাকে সাথে সাথে কোয়েশ্চেন করবা, কোনো সমস্যা নাই। তোমার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য এখানে আসছি, যত কনফিউশন আছে তোমার সব কনফিউশন ক্লিয়ার করার জন্য আমি এখানে আছি, ঠিক আছে? ওকে, এরপরে আসো, কোনো একটি দৈব পরীক্ষা একবার করা হলে, যে একবার করাটাকে আমরা কি বলছিলাম, একবার করাটাকে আমরা বলছিলাম চেষ্টা। আর যদি আমরা এটা বারবার বারবার করি অর্থাৎ পুনরাবৃত্তি হয়, পুনরাবৃত্তি, তখন সেটা হবে, পুনরাবৃত্তি হলে সেটা হবে পরীক্ষণ বা পরীক্ষা, পরীক্ষণ বা পরীক্ষা, পরীক্ষণ বা পরীক্ষা, পরীক্ষণ বা পরীক্ষা, ঠিক আছে? ওকে, আমার একটা কমেন্ট আসতেছে না, দাঁড়াও আমি আবারও ফেসবুকে ঢুকি। ওকে, 2-1 ফরিদুল ইসলাম, মরিয়ম আক্তার ইবা, এই কেবল আসলি তুই? আচ্ছা দেখো, একটি মাত্র নমুনা বিন্দু বিশিষ্ট ঘটনা, এটা মনে রাখবা। নমুনা বিন্দু যদি একটি হয়, নমুনা বিন্দু, নমুনা বিন্দু যদি হয় একটি, তাহলে সেটা হবে সরল ঘটনা। নমুনা বিন্দু যদি একটি হয় তখন সেই ঘটনা হবে সরল ঘটনা। নমুনা বিন্দু যদি একাধিক হয়, একাধিক হয় তখন সেটা হবে যৌগিক ঘটনা, তখন সেটা কি হবে, যৌগিক ঘটনা। তাহলে তোমরা উত্তর করো এটার অ্যান্সার কি হবে, তাহলে তোমরা উত্তর করো যে এটার অ্যান্সার কি হবে। দেখো একটি মাত্র নমুনা বিন্দু, এই যে একটি মাত্র নমুনা বিন্দু, একটা নমুনা বিন্দু আছে, যদি একটা নমুনা বিন্দু থাকে তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো সরল ঘটনা, সেটাকে আমরা কি বলবো, সরল ঘটনা। বুঝতে পারছো, সেটাকে আমরা বলবো সরল ঘটনা। এরপরে পরীক্ষণের ক্ষুদ্রতম একক অ্যান্টিবায়োটিকের মধ্যে ছিল, পরীক্ষণের ক্ষুদ্রতম একক হচ্ছে, পরীক্ষণের ক্ষুদ্রতম একক হচ্ছে চেষ্টা বা ট্রায়াল, চেষ্টা বা ট্রায়াল। পরীক্ষণের ক্ষুদ্রতম একক কি, চেষ্টা বা ট্রায়াল। আর অনেকগুলা চেষ্টা বা ট্রায়ালের সমষ্টি, সামেশন অফ ট্রায়াল, সামেশন অফ ট্রায়াল, এটাই হচ্ছে আমাদের পরীক্ষণ, এটাই কি আমাদের পরীক্ষণ। মনে থাকবে এই জিনিসগুলো ভুলো না, তাহলে এখান থেকে থিওরিতে তুমি আটকাবে না। আচ্ছা, তুমি এতক্ষণ ক্লাস খুঁজে পাওনি। আচ্ছা, তাহলে এটা কি হবে, ক্ষুদ্রতম একক হচ্ছে চেষ্টা বা ট্রায়াল, ক্ষুদ্রতম একক চেষ্টা বা ট্রায়াল। ওকে, আদিফা অরা। এরপরে ছক্কার যে কোনো সংখ্যা পাওয়ার ঘটনা, ছক্কা যখন তুমি নিক্ষেপ করছো তখন যে কোনো সংখ্যা আসবে, যে কোনো একটা সংখ্যা আসবেই, যে কোনো একটা আসবেই, তার মানে এটা কি নিশ্চিত, এটা হচ্ছে নিশ্চিত। এখন যদি বলে যে ছক্কা নিক্ষেপে 7 আসতে পারে কিনা বলো তো, ছক্কা নিক্ষেপে 7 আসতে পারে, ছক্কায় তো 1 থেকে 6 পর্যন্ত আছে, তাহলে 7 আসতে পারে না, এটাকে বলা হয় অসম্ভব ঘটনা, এটা হচ্ছে অসম্ভব। দেখো আমি কতগুলো এমসিকিউ একটার মধ্যে পড়াবো, প্রত্যেকটাতে কিন্তু আমরা শুধু একটা এমসিকিউ পড়ছি না, অনেকগুলো তত্ত্ব পড়তেছি। 7 আসা অসম্ভব। আচ্ছা, যদি বলে 3 আসতে পারে কিনা, 3 আসতে পারে, এটা কি অনিশ্চিত ঘটনা, এটা একটা অনিশ্চিত অনিশ্চিত ঘটনা, অনিশ্চিত ঘটনা, ঠিক আছে? যে কোনো সংখ্যা আসতেই পারে, 1 থেকে 6 পর্যন্ত যে কোনো সংখ্যা আসবেই, তাহলে এটা নিশ্চিত। কিন্তু স্পেসিফিক্যালি 3 কি আসবেই না, এটা অনিশ্চিত ঘটনা, আসতেও পারে আবার নাও আসতে পারে, এই জিনিসটা একটু মনে রাখবে। তাহলে দেখো, তাহলে এটা কি ঘটনা হবে, কোনো একটা চক্কায় যে কোনো সংখ্যা পাওয়ার ঘটনা, যে কোনো সংখ্যা পাওয়ার ঘটনা হচ্ছে নিশ্চিত ঘটনা, যে কোনো সংখ্যা পাওয়ার ঘটনা কি ঘটনা, নিশ্চিত ঘটনা, যে কোনো সংখ্যা পাওয়ার ঘটনা নিশ্চিত ঘটনা। ওকে, ইতিহাস আগে হয়ে গেছে, ইতিহাস কিন্তু 2টা 30-এ হয়েছে। এটা একটু আমাদের রুটিন দেখবা, তোমরা রুটিনগুলো দেখবা, রুটিনে দেওয়া ছিল ঠিকই, রুটিনে দেওয়া ছিল যে 2টা 30-এ ছিল
হিস্ট্রি, আর 5টাই ছিল স্টেট। কিন্তু আমাদের যে পোস্টার ডিজাইনার ছিল, পোস্টার ডিজাইনারে একটু টাইমটা উল্টাপাল্টা করে ডিজাইনটা একটু ভুল করছে, বুঝছো? তোমরা সবসময় রুটিনটা ফলো করবা, পেজে কিন্তু রুটিন দেওয়া আছে, রুটিনটা সবসময় ফলো করবা। এরপরে দেখো 2 বা ততোধিক সরল ঘটনা। 2 বা তত সরল ঘটনা মানে একটা। এখন ধরো 2টা সরল ঘটনা, তাহলে 1 আর 1 মিলায় কত হয়ে গেল 2। দেখো আমরা আগের স্লাইডে কি বলছি, যে যদি একাধিক ঘটনা হয় তখন সেটা হবে যৌগিক ঘটনা। তাহলে একাধিক যেহেতু হয়ে গেছে, যেহেতু এখানে একাধিক হয়ে গেছে, 2টা হয়ে গেছে, 2 বা ততোধিক, আরো একটা হইলে আরো বেশি হবে, তাহলে এটা হবে যৌগিক ঘটনা। তাহলে এটা কি হবে? যৌগিক ঘটনা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে যৌগিক ঘটনা। ওকে, কোনো কিছু না বুঝলে কিন্তু সাথে সাথে কোয়েশ্চেন করবা। এখন তো ইতিহাস হওয়ার কথা ছিল, ইতিহাস পাতিহাস হয়ে চলে গিয়েছে, ইতিহাস পাতিহাস হয়ে গিয়েছে। ওকে, নেক্সট, 2টি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে বিপরীত পিঠ পড়ার ঘটনাটি কোন ধরনের ঘটনা? বলছে কি 2টা নিরপেক্ষ মুদ্রা, 2টা মুদ্রা তুমি নিক্ষেপ করতেছো, 2টা মুদ্রা নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করলে বিপরীত পিঠ পড়ার ঘটনাটি কোন ধরনের ঘটনা? 2টা বিপরীত পিঠ পড়তেই পারে আবার নাও পড়তে পারে, পিঠ কিন্তু যে কোনো একটা পড়বে। 2টা নিরপেক্ষ মুদ্রা যখন দিছো, হয় হেড অথবা টেল, 2টাতে একটা পিঠ আসবেই। পিঠ পড়ার ঘটনাটি কোন ধরনের ঘটনা? এটা কি অনিশ্চিত না, এটা ঘটবে না এমন কিছু না, ঘটতে পারে আবার নাও ঘটতে পারে। অসম্ভব না, অসম্ভবও না। নিশ্চিত ঘটনা, শিওর করে তুমি এটা বলতে পারবে না যে 2টার বিপরীত পিঠেই পড়বে। দেখো 2টাই যে বিপরীত পিঠ পড়বে, মানে একটাতে হেড আসবে আর একটাতে টেল আসবে, এটা কি তুমি নিশ্চিত করে বলতে পারবা না? এটা নিশ্চিত করে বলা যাবে না। তাহলে এটা কি ঘটনা? এটা একটা অনিশ্চিত ঘটনা। এটা একটা কি ঘটনা? এটা একটা অনিশ্চিত ঘটনা, কারণ আসতেও পারে আবার নাও আসতে পারে, আসতেও পারে আবার নাও আসতে পারে। এই জন্য এটার আনসার কি হবে? অনিশ্চিত ঘটনা, 7 ক। থ্যাংক ইউ ভেরি মাচ। কে বলছে? আদিফা আরা। ওকে, আসলে একটা দুঃখের কথা তোমাদের সাথে বলি, সবার ক্লাসে 500, 600, 1000, 1500 স্টুডেন্ট থাকে, কিন্তু আমার ক্লাসে খুবই স্টুডেন্ট কম থাকে। কারণ কি? আমি খারাপ পড়াই এই জন্য না, এটা না, কারণ হচ্ছে বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা হচ্ছে খুবই রেয়ার। এই স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা খুবই রেয়ার। কেন রেয়ার? রয়্যাল সাবজেক্ট তো একটু রেয়ার হবেই নাকি, দামি জিনিসের তো পাওয়া একটু কমে যায়। আচ্ছা, তো এই জন্য হচ্ছে আমার খুবই আক্ষেপ এই বিষয়টা নিয়ে, যে আমি তোমাদের জন্য এত কষ্ট করি কিন্তু আমার ক্লাসে স্টুডেন্ট কম। কারণ কি? স্টুডেন্টই বাংলাদেশে কম। এর মধ্যে তোমরা আরো কিপটা, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো না, তোমরা ফ্রেন্ডরা জানেই না যে চলো শিখিতে স্ট্যাটিস্টিক্স ক্লাস হয়। এটা মানুষ জানেই না, বাংলাদেশে যে কেউ স্ট্যাটিস্টিক্স পড়ায় এই জিনিসটাই খুবই রেয়ার। বুঝতে পারছো? তোমরা প্লিজ কাইন্ডলি তোমার ফ্রেন্ডদেরকে এটা জানাবা। আর আমাদের এফআরবিতে কিন্তু স্ট্যাটিস্টিক্স একদম বেসিক থেকে প্রো। তোমার স্ট্যাটিস্টিক্স কুপায়া দেওয়ার জন্য পরীক্ষায় যা লাগবে আমি সব দিব, তোমরা জাস্ট তোমাদের ফ্রেন্ডদেরকে জানাবা, তোমরা ভর্তি হবে, ঠিক আছে? এফআরবিতে কিন্তু যদি ভর্তি হও এখন পর্যন্ত বিশাল ডিসকাউন্ট পাবা, এখন পর্যন্ত বিশাল ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবা। আর তোমাদের যাদের টেস্ট পরীক্ষার সামনে তো সাজেশন খুঁজতেছো, সাজেশনের জন্য ক্যাপশন চেক করবা। এই ভিডিওর ক্যাপশনটা কাইন্ডলি সবাই চেক করবা, এই ভিডিওর ক্যাপশনটা সবাই কাইন্ডলি চেক করবা। ক্যাপশন চেক করলে অনেক কিছু জিনিস তুমি পেয়ে যাবা। এই ক্লাসটা 24 ঘন্টা পরে থাকবে না। যারা রেকর্ডেড করতে চাও তারা ক্লাসে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, ইউটিউব লিঙ্কে করে ফেলবা। যারা এফআরবি সম্পর্কে আরো ডিটেলস জানতে চাও, লিঙ্ক দেওয়া আছে, দেখতে পারবা। যাদের টেস্টের সাজেশন রাখবে তাদের দেখবে সাজেশনের জন্য লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কগুলো একটু দেখবে ভালো করে। ওকে, সবাই কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে এখনো একটু মেনশন করে দাও বা আরেকটু শেয়ার করে দাও। যারা পরে জয়েন করছো প্লিজ ক্লাসটা একটু শেয়ার করো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো। তাহলে এটা আনসার কি হবে? দেখো, একটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, মুদ্রার উপরের পিঠ, মাথা বা লেজ আসা, এটি কি ধরনের ঘটনা? মাথা মানে হেড অথবা টেল আসার ঘটনা। এটা কি ধরনের ঘটনা? এটা আসতেও পারে আবার নাও আসতে পারে, তাহলে এটা হচ্ছে অনিশ্চিত ঘটনা। এটা কি ঘটনা? অনিশ্চিত ঘটনা। আচ্ছা দেখো, এখানে আরেকটা অপশন আছে, এখানে আছে সমসম্ভাব্য ঘটনা। দেখো, হেড এবং টেল আসার সম্ভাবনা কিন্তু সমান। হেড আসার সম্ভাবনাও 50%, আবার টেল আসার সম্ভাবনাও 50%। এই জন্য কিন্তু এখানে এটা একটা অনিশ্চিত ঘটনা, ঠিক আছে, কিন্তু সমসম্ভাব্য ঘটনাও। এই জন্য এখানে সবচেয়ে বেস্ট হচ্ছে সমসম্ভাব্য ঘটনা। এই জন্য তুমি অনিশ্চিত ঘটনা আনসারটা বলতে পারবে না, এটাকে বলতে হবে সমসম্ভাব্য ঘটনা, সমসম্ভাব্য ঘটনা। ওকে, এই যে শেয়ার করতেছে খুবই ভালো লাগতেছে। আদিবা আফরা ওর ফ্রেন্ডকে মেনশন করছে।
সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। দেন কোন দৈব পরীক্ষণে প্রাপ্ত সকল ফলাফলের সেট, দেখো সিঙ্গেল ফলাফল, একটা একটা ফলাফল সিঙ্গেল, এটাকে বলা হয় নমুনা বিন্দু, নমুনা বিন্দু। আর সবগুলো একত্রে, সবগুলোকে একত্রে বলা হয় নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র। ঠিক আছে, তাহলে একটাকে আলাদা আলাদা ভাবে বলা হয় নমুনা বিন্দু। যেমন মনে করো একটা মুদ্রা নিক্ষেপ করলা, তুমি হেড এবং টেল পাবা, এখানে হেড এবং টেলকে আলাদা আলাদা ভাবে বলা হয় নমুনা বিন্দু। আর দুইটাকে একত্রে বলা হয় নমুনা ক্ষেত্র, দুটাকে একত্রে বলা হয় কি নমুনা ক্ষেত্র। আর তুমি যদি আলাদা আলাদা ভাবে বলো যে হেড, তাহলে এটা একটা নমুনা বিন্দু, স্যাম্পল পয়েন্ট মানে নমুনা বিন্দু, বুঝতে পারছো? এই টিও একটা স্যাম্পল পয়েন্ট মানে নমুনা বিন্দু, বুঝতে পারছো? আর দুইটাকে একত্রে সবগুলো মিলায় নমুনা ক্ষেত্র। তাহলে হচ্ছে প্রাপ্ত সকল ফলাফল, এই যে সকল ফলাফল, তাহলে কি হবে? সকল ফলাফল হবে নমুনা ক্ষেত্র, সকল ফলাফল হবে নমুনা ক্ষেত্র। ওকে, 9 সি অনেকেই বলছিল। দেন ছক্কায় যে কোনো সংখ্যার পাওয়ার ঘটনা, ছক্কায় এটা অলরেডি বলছি, যে কোনো সংখ্যা আসার সম্ভাবনা হচ্ছে কি সম্ভাবনা? যে কোনো সংখ্যা পাওয়ার ঘটনা, যে কোনো সংখ্যা নিশ্চিত ঘটনা, যে কোনো সংখ্যা কি নিশ্চিত ঘটনা, কারণ যে কোনো একটা সংখ্যা তো আসবেই, যার কারণে এটা কি ঘটনা? এটা একটা নিশ্চিত ঘটনা। এই যে আগেই বলছিলাম, এই যে দেখো এখানে বলছি অলরেডি, যে কোনো সংখ্যা আসবেই, তাই এটা একটা নিশ্চিত ঘটনা। 6 এর চেয়ে বড় কোনো সংখ্যা আসতে পারবে না, কারণ এটা অসম্ভব ঘটনা। যে কোনো সংখ্যা আসার ঘটনা অনিশ্চিত ঘটনা, বুঝতে পারছো? ওকে, তাহলে এটা গেল। এখন হচ্ছে এটা, দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে প্রাপ্ত নমুনা বিন্দুর সংখ্যা কত? বলছে দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে, দুইটা ছক্কা যখন তুমি একত্রে নিক্ষেপ করবা, তাহলে ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে মোট নমুনা বিন্দু কিভাবে বের করে? ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে হচ্ছে এইভাবে, ছক্কার পিঠ কয়টা? ছক্কার পিঠ হচ্ছে 6টা, 6 টু দি পাওয়ার n। সূত্র মনে রাখবা, ছক্কার ক্ষেত্রে 6 টু দি পাওয়ার n, n মানে হচ্ছে যতবার, n মানে কতবার? 2, তাহলে n এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 6 স্কয়ার মানে হচ্ছে 36, তাহলে অ্যানসার হচ্ছে 36। ওকে, বুঝতে পারছো কিনা? ছক্কার ক্ষেত্রে হচ্ছে এটা, আর মুদ্রার ক্ষেত্রে হচ্ছে 2 টু দি পাওয়ার n। মুদ্রার ক্ষেত্রে কি হবে? মুদ্রার ক্ষেত্রে হচ্ছে 2 টু দি পাওয়ার n, কারণ মুদ্রার পিঠ দুইটা, মুদ্রার পিঠ হচ্ছে দুইটা, আর যতবার তুমি নিক্ষেপ করবা তত টু দি পাওয়ার n, 10 এর ঘ। ওকে, এরপরে এটা, একটি নমুনা 7 বার নিক্ষেপ করা হলে একটি মুদ্রা, দেখো ঢাকা নটরডেম কলেজের প্রশ্ন, নটরডেমের প্রশ্ন মানে বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রশ্ন। নটরডেম হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট কলেজ, তাহলে ওই কলেজের শিক্ষার্থীরাও বাংলাদেশের সবচেয়ে বেশি মেধাবী এবং ভর্তি পরীক্ষা দিয়ে তারা ভর্তি হয়, তাদেরকে যে কোয়েশ্চেনটা করে এটা স্যারেরা একটু আলটিমেটলি অন্যান্য কলেজের থেকে একটু কঠিনই করে। তো এই কোয়েশ্চেনগুলো যদি তুমি সলভ করতে পারো, তাহলে তোমাকে টেস্টে আটকাবে কিভাবে? যত কঠিন প্রশ্নই করুক এইচএসসিতে বা টেস্টে তোমাকে আটকাইতে পারবে না। তাহলে দেখো কি বলছে, একটি নমুনা 7 বার নিক্ষেপ করো, একটি মুদ্রা 7 বার নিক্ষেপ করা হলো, এতে 3টি হেড থাকবে কয়টি নমুনা বিন্দুতে? 3টা হেড থাকবে কয়টি নমুনা বিন্দুতে? এটা আসছে কোথায়? ঢাকা নটরডেম কলেজ। এটার জন্য তুমি একটু বিন্যাসের সূত্রটা মনে রাখবা। কিসের সূত্র? বিন্যাস এবং সমাবেশ। দেখো আমি তোমাকে এখানে একটু বিন্যাস এবং সমাবেশের কথা বলি। আচ্ছা, এখানে আমরা একটা স্লাইড নিয়ে বিন্যাস এবং সমাবেশটা একটু বলি। দেখো বিন্যাস, এই পাশে আমরা বলবো সমাবেশ। দেখো বিন্যাস আর সমাবেশের মধ্যে পার্থক্য হচ্ছে, বিন্যাস হচ্ছে তুমি কতগুলা সংখ্যা নিয়ে যেইভাবে মন চাই ওইভাবে সাজাইলে যতগুলো সংখ্যা পাবা সবগুলা হচ্ছে বিন্যাস। যেমন এটার উদাহরণগুলো দিলে সবচেয়ে বেশি সহজে মনে থাকে, দেখো আমি বললাম 3টা লেটার, ধরো এটা যে আমার নামটাই IPU, হ্যাঁ, এই 3টা অক্ষরকে তুমি কতভাবে সাজাইতে পারবা? 3টা অক্ষর থেকে দুইটা অক্ষর নিয়ে, 3টা অক্ষর থেকে কয়টা অক্ষর নিবা? 2টি করে অক্ষর নিয়ে কতভাবে সাজাইতে পারবা?
এই জিনিসটা হচ্ছে বিন্যাস। তাহলে দেখো কিভাবে নিতে পারবা, তুমি আইপি লিখতে পারবা, পিআই লিখতে পারবা, ঠিক না? দুইটা অক্ষর নিলে আইপি লিখতে পারবা, পিআই লিখতে পারবা, পিইউ লিখতে পারবা, ইউপি লিখতে পারবা, আবার আইইউ লিখতে পারবা, ইউআই লিখতে পারবা, ঠিক না? এই জিনিসটা হচ্ছে বিন্যাস। আর এটা যদি সমাবেশে হইতো, সমাবেশে হচ্ছে অবস্থানের কোনো মূল্য নাই, অবস্থানের কোনো কি নাই, অবস্থানের মূল্য নাই। মানে দেখো এই দুটো সমাবেশের ক্ষেত্রে এই জিনিসটা আমি একবার কপি করি, এই জিনিসটা আমি একবার কপি করি, তাহলে বুঝতে পারবো। দেখো 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 এটার ক্ষেত্রে এই পিইউ যে কথা, ইউপি একই কথা, আইপি যে কথা, পিইউ একই কথা, আইইউ যে কথা, ইউআই একই কথা। অর্থাৎ এই যে দুইটা জিনিস মিলে যাচ্ছে না, আগে পিছের কোনো সমস্যা নাই, আগে পিছের কোনো সমস্যা নাই, কিন্তু এখানে আগে পিছে হইলে সমস্যা আছে। মানে এই ক্ষেত্রে আমরা আগে পিছে সবগুলাকে হিসাব নিব, আর এখানে আগে পিছে বা সামনে পিছে যাই আছে দুইটা মানুষ হলেই হলো। এটার উদাহরণ হচ্ছে ধরো দল গঠন, ধরো ক্রিকেটের টিম গঠন, দল গঠন, এটার ক্ষেত্রে উদাহরণ হচ্ছে দল গঠন, দল গঠন। আর এটার ক্ষেত্রে ধরো সংখ্যা লেখা, সংখ্যা, সংখ্যা বা ওয়ার্ড, সংখ্যা বা ওয়ার্ড লেখা। এই যে ওয়ার্ডের ক্ষেত্রে একটা অক্ষর উল্টাপাল্টা হলেই সমস্যা হয়ে যাবে, সংখ্যার ক্ষেত্রে একটা সংখ্যা আগে পিছিয়ে হলে সমস্যা হয়ে যাবে। কিন্তু দলের ক্ষেত্রে ধরো তুমি লিখবা, ধরো দলের ক্ষেত্রে তুমি লিখবা যে ইপু আর ধরো বনি, হ্যাঁ, এখন তুমি এইটা একটা দল, এখন তুমি লিখলা বনি ইপু, একই কথা হইলো, কিন্তু এতে কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়ে গেল না। কোনো চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয়নি। এই জিনিসটা হচ্ছে সমাবেশ। বিন্যাসের ক্ষেত্রে, বিন্যাসের ক্ষেত্রে সূত্র হচ্ছে এন পি আর, এন পি আর। বিন্যাসের ক্ষেত্রে সূত্র কি? এন পি আর। আর সমাবেশের ক্ষেত্রে সূত্র হচ্ছে এন সি আর। এটা ক্যালকুলেটরে পেয়ে যাবা, এই জিনিসটা ক্যালকুলেটরে পেয়ে যাবা। ক্যালকুলেটরে শিফট ক্লিক করে শিফট প্লাস গুণ যে চিহ্নটা আছে, শিফট প্লাস গুণ ক্লিক করলে এই পিটা আসবে, আর শিফট প্লাস ভাগ ক্লিক করলে সি চিহ্নটা আসবে, শিফট প্লাস ভাগ ক্লিক করলে সি চিহ্নটা আসবে। তাহলে এটা কিভাবে হিসাব করবা? আগে এন এর ভ্যালুটা লিখবা, ধরো এটা বের করবা 5p, তাহলে আগে 5 লিখবা, 5 লেখার পরে শিফট এবং গুণে ক্লিক করবা, এরপরে 3 লিখবা, দেখবা আনসার চলে আসছে। এটার ক্ষেত্রেও সেম, তবে এটা একটা সূত্র আছে, মানে এই সূত্রটা অনেক সময় এমসিকিউ এরকম ভাবে থাকে যে এন পি আর সমান হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর এটার মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছো? এইটা হচ্ছে দুইটা সূত্র, এই দুইটা সূত্র মনে রাখবা। এই দুইটা সূত্র, ইপু ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তৌফিক ভাই যেখানে ভয় আছে সেখানে, তৌফিক ভাই যেখানে আছে এখানে মানে তোমাকে ভয় পাইতেই হবে। কখন যে তোমাকে কি কোন দিক দিয়ে রোস্ট করবে তুমি টেরও পাবা না। বুঝতে পারছো? আমরা তৌফিক ভাইকে সবসময় ভয় পাই, কারণ তৌফিক ভাই রোস্টের জন্য, কমেন্ট যুদ্ধের জন্য সেরা। কাদের আলী চলে আসছে, হ্যাঁ, ওকে। তাহলে বুঝতে পারছো আশা করি, এই দুইটা সূত্র বুঝতে পারছো কিনা, আর ক্যালকুলেটরে এটা হিসাব করতে পারবা কিনা। কারো যদি সমস্যা থাকে বলো, তাহলে আমি আমার মোবাইলে স্ক্রিনে দেখাই দিব। কেউ যদি এই হিসাব না পারো, তাহলে আমি এটা দেখাই দিব। আই হোপ সবাই পারে এটা, আই হোপ সবাই এটা পারে। যেমন এটার ক্ষেত্রে ধরো 5C3 এটাতে বের করলাম, এই দুইটা মান বের করবা, বের করে কেউ একজন অ্যান্সার করো তো। কারো আশেপাশে যদি ক্যালকুলেটর থাকে, এই দুইটা মান বের করে তোমরা আমাকে অ্যান্সার করো। এখন আসো এটাতে। এটার ক্ষেত্রে বলছে একটি মুদ্রা 7 বার নিক্ষেপ করা হয়েছে, নিক্ষেপ করা হলে 3টি হেড আসবে, 3টি হেড আসবে। দেখো এই হেড 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 হেড, ধরো এই হেড সামনে চলে আসলো, এই হেড পিছনে গেল, এটা সামনে আসলো, কোনো কি অবস্থানের সমস্যা হবে না? তাহলে এটা হচ্ছে সমাবেশ। এটা কি সমাবেশ? তাহলে এই ক্ষেত্রে সি ইউজ করবো না পি ইউজ করবো? এই ক্ষেত্রে ইউজ করতে হবে সি। তাহলে NC3, 7C3। তাহলে এটার আনসার হচ্ছে 7C3, 7C3। এই যে দেখো আমি একটা হিসাব করি, এই যে সাইন্টিফিক ক্যালকুলেটর ওপেন করবা, আমি তোমাকে একটু ক্যামেরাতে সুন্দর করে দেখাই। ওকে, সাইন্টিফিক ক্যালকুলেটরে আসার পরে এখানে দেখো প্রথমে আমি কত লিখবো? 7C3। আগে 7 টাইপ করবা, এই যে দেখো আগে 7,
7 উঠলো, শিফটে ক্লিক করবা, এই যে শিফট, এরপরে দিবা ভাগ ভাগ, এই যে দেখো 7c হয়েছে, 7c, এরপরে কত 3, এই যে 3 দিলাম, 7c 3 হয়ে গেছে। অ্যান্সার কত 35, অ্যান্সার হচ্ছে 35। আই হোপ এই হিসাব এখন তোমরা ক্যালকুলেটরে পারবা, সাইন্টিফিক ক্যালকুলেটরে এটা পারবা, মানে এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে তোমার লাইফ সেভার একটা অপশন। অথবা তুমি ম্যানুয়ালিও হিসাব করতে পারো। ম্যানুয়ালি কিভাবে হিসাব করবা, যে 7c3 সমান হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 7 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এখন 7 ফ্যাক্টোরিয়াল এটাও তুমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারো, তো ম্যানুয়ালি হিসাব করলে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, মানে ছোট সংখ্যাগুলো সবগুলা গুণ, ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এইখানেও 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1, আবার 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1। এই হিসাব এখন তুমি মুখে মুখে যেভাবে ইচ্ছা এভাবে করো, করলে ওই 35-এই আসবে। তো শর্টকাট হচ্ছে কিভাবে বের করা, শর্টকাট হচ্ছে ক্যালকুলেটর দিয়ে বুঝাই দেওয়া, বুঝতে পারছো? ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলা হচ্ছে সবচেয়ে সহজ হিসাব। এটা আসো ছক্কা নিক্ষেপ পরীক্ষায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা। ছক্কা নিক্ষেপ পরীক্ষায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা, জোড় সংখ্যা তুমি পেতেও পারো আবার নাও পেতে পারো। এটা কোন কলেজ? রাজশাহী কলেজের কেউ আসো কিনা বলিও তো। রাজশাহী কলেজ, রাজশাহী কলেজ, রাজশাহী। পেতেও পারো আবার নাও পেতে পারো। তাহলে এই ঘটনাটা কেমন ঘটনা বলো তো? এটা একটা অনিশ্চিত ঘটনা, এটা একটা অনিশ্চিত ঘটনা, কারণ আসতেও পারে আবার নাও আসতে পারে, যার কারণে এটার অ্যান্সার হচ্ছে অনিশ্চিত ঘটনা, যার কারণে এটার অ্যান্সার কি অনিশ্চিত ঘটনা। ওকে, বুঝতে পারছো কিনা? এখন যদি না বুঝো তাহলে কিন্তু অ্যান্সার করবা। এরপরে আসো, যে কোনো পিঠ আসার ঘটনাটি কি ধরনের ঘটনা? মুদ্রায় যে কোনো পিঠ, এটা অলরেডি একবার বলছি। যে কোনো পিঠ আসতে পারে, আসতেও পারে আবার যে কোনো পিঠ তো আসবেই, যে কোনো একটা পিঠ তো আসবেই, হয় হেড না হয় হেড না হয় টেল, যে কোনো একটা তো আসবেই, এটা আসবেই আসবেই, তাহলে এটা কি নিশ্চিত, এটা হচ্ছে নিশ্চিত। কিন্তু যদি বলতো যে হেড আসার সম্ভাবনা, শুধুমাত্র হেড আসা, হেড আসতেও পারে আবার নাও আসতে পারে, তখন এটা হয়তো অনিশ্চিত, এটা হয়তো কি অনিশ্চিত, বুঝতে পারছো? অথবা শুধু টেল আসা, এটা হয়তো অনিশ্চিত। কিন্তু যে কোনো একটা তো আসবেই, তাহলে এটা একটা নিশ্চিত ঘটনা। এখন বলছে এটা কেমন নিশ্চিত? নিশ্চিত কোথায় আছে? নিশ্চিত একটাতেই আছে, তাহলে সম্পূর্ণ অনিশ্চিত, সম্পূর্ণ এবং নিশ্চিত। ঘটনাটা অবশ্যই সম্পূর্ণ এবং নিশ্চিত। ওকে, ও মাই গড, গণিত ভয় পান তৌফিক ভাই, এগুলা ওই রাজনীতি না, রাজনীতি করলেও কিন্তু এই গণিত টণিত শিখা লাগবে। গণিত শিখেন, ক্লাস করেন মনোযোগ দিয়ে, গণিত শিখতে পারলে রাজনীতিতেও ভালো করতে পারবেন। ওই পৌরনীতি, শুধু পৌরনীতি পরে রাজনীতি হবে না। ওকে, আসবে যেহেতু আর পরে লাভ কি, ঠিক আছে। পরে আসো, এই দুটা জিনিস একটু পড়াই। দেখো, সম্ভাবনা বিন্যাস বা সম্ভাবনার যুগের সূত্র হচ্ছে দুই ধরনের, সম্ভাবনার সংযোজন সূত্র বা সম্ভাবনা বিন্যাস সূত্র বা যুগ সূত্র, যাই বলো, এই যুগ সূত্রই বলো, যাই বলো, সেটা হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। এক নাম্বার সূত্র, এক নাম্বার হচ্ছে বর্জনশীল ঘটনার সূত্র, বর্জনশীল ঘটনার সূত্র। এটা সমান হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি, পি অফ এ প্লাস পি অফ বি। আর এই ক্ষেত্রে মনে রাখবা নোট পি অফ এ ইন্টারসেকশন বি সমান 0। এটা ডিরেক্ট পরীক্ষায় চলে আসে যে বর্জনশীল ঘটনার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? বর্জনশীল ঘটনার ক্ষেত্রে হচ্ছে এ এবং বি এর মিল, মানে ছেদ ও সেট, এটার সম্ভাবনা হচ্ছে 0, মিল হওয়ার সম্ভাবনা 0। আচ্ছা, এখন আসো দুই নাম্বারটা। দুই নাম্বার হচ্ছে অবর্জনশীল ঘটনা। অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, বি। আর এই ক্ষেত্রে তুমি ওই জিনিসটা লিখতে পারো যে পি অফ এ ইন্টারসেকশন বি ইজ নট ইকুয়াল টু 0। বলো তো বুঝতে পারছো কিনা?
যেগুলা পরীক্ষায় আসবে সেগুলা পড়াবো না, এটাই আমি একমত ভাইয়া। ওকে, কিন্তু আমি যা পড়াবো তাই আসবে পরীক্ষায়। তৌফিক ভাইয়ের ক্লাস তোমরা ভুলেও করো না। তৌফিক ভাই কিন্তু হুদাই বুকাস টোকাস দিবে, বলবে যে এটাই পরীক্ষায় আসবে, কিন্তু দেখবে যে পরীক্ষায় আসে নাই। আমার ক্লাস করবা, পৌরনীতির জন্য আমার কাছে পড়বা, বুঝছো? পৌরনীতিও এই যে আমরা এটা পারি, যে রাজনীতি কি, এই ভাইরা আমার, বোনেরা তোমার, রক্ত যখন দিয়েছি তোমাদের শরীর থেকেই দিব, আমার শরীর থেকে এক ফুটাও দিব না। এইসব রাজনীতি আমরাও পারি, বুঝতে পারছো? ওকে, এরপরে আসো আমরা একটু আগে, যেহেতু আমাদের সময় খুবই কম থাকবে, অনেক পড়া লাগবে। দেখো, তিনটি নিরপেক্ষ ছক্কা একত্রে একবার নিক্ষেপ করলে উপরের পিঠের সংখ্যা ত্রয়ের যোগফল 17। আচ্ছা দেখো তো 17 কখন হয়? লুডো খেলায় সবচেয়ে বড় ডাল কত? লুডো খেলায় সবচেয়ে বড় চাল কত বলো তো? লুডো খেলায় সবচেয়ে বড় চাল হচ্ছে 2 6 5। 2 6 5, এই 2 6 5 এই কিন্তু 17 হয়। 2 6 5 এই কিন্তু 17 হয়। এই 2 6 5 তিনটা ছক্কা, তোমার কাছে ছক্কা আছে কয়টা? ছক্কা আছে তিনটা। এই একটা ছক্কা, এই একটা ছক্কা, এই একটা ছক্কা, ঠিক আছে? এরকম তিনটা ছক্কা আছে। এই তিনটা ছক্কায় দেখো, ধরো এটাতে 6 মারলো, এটাতেও 6 মারলো, এটাতে 5 মারলো, তাহলে 17 হইতে পারে। আবার তুমি আবার তিনটা ছক্কা নাও, দেখো আবারও তিনটা ছক্কা নাও। এবার ধরো প্রথমটাতে 5 মারলো, পরের দুইটা 6 মারলো, এটাও 17 হইতে পারে। আবার প্রথম মাঝখানেরটা 5 মারলো, এটা হইতে পারে যে মাঝখানে 5 মারছে, আর প্রথম আর শেষটা 6, তাহলে মাঝখানেরটা 5, এটা 6। দেখো তো এই তিন ঘটনার ক্ষেত্রে কিন্তু 17 হইতে পারে। আর কোনোভাবেই কিন্তু তুমি যোগফল 17 পাবো না। দেখো এই তিনটা যোগ করো, এগুলো যোগ করে দেখো 17 হবে। এগুলো যোগ করলে কত হবে? সবগুলো যোগ করলে কত হবে? সবগুলোর যোগফল হবে 17। সবগুলো যোগফল কয়টা হবে? 17। এখন তিনটা মুদ্রা যখন তুমি নিক্ষেপ করছো, তাহলে টোটাল ঘটনা কয়টা? সরি, তিনটা ছক্কা। তাহলে ছক্কার ক্ষেত্রে আমরা বলছিলাম 6 টু দি পাওয়ার n, 6 টু দি পাওয়ার n। তাহলে তিনবার নিক্ষেপ করছে মানে 6 কিউব, 6 কিউব মানে 216, 6 কিউব মানে 216। তাহলে আমরা সম্ভাবনার সূত্র কি জানি? সম্ভাবনা P অফ A সমান n অফ A ডিভাইডেড বাই n অফ S। এ মানে হচ্ছে অনুকূল ঘটনা। অনুকূল ঘটনা কয়টা? তিনটা। অনুকূল ঘটনা কয়টা? তিনটা। আর মোট ঘটনা কয়টা? 216টা। তাহলে 3/216, 3/216 হিসাব করো। 3/216, 3 ডিভাইডেড বাই 216, 0.138, 0.138, 0.138, 0.0138। দেখো 0138, এটাকে আমরা কিন্তু 014 লিখতে পারি। 0138 যেহেতু 5-এর চেয়ে বড়, তাহলে 014 লিখতে পারি। তাহলে এটা অ্যান্সার হবে 0.014, 0.014। দুইটা অপশন খুবই কাছাকাছি দিছে, দুইটা অপশন এটা আর এটা খুবই কাছাকাছি দিছে, বুঝছো? কিন্তু যেহেতু এখানে 3 এর পরে 8 আছে, তাহলে এক ঘর বেড়ে কত হয়ে যাবে? 0.314। এরপরে আসো, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ পরীক্ষায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। একটা ছক্কায় কি কি সংখ্যা আসে দেখো তো? 1 2 3 4 5 6। কি কি সংখ্যাগুলো এগুলো? 1 2 3 4 5 এবং 6। এখান থেকে কোন কোন সংখ্যা 2 দিয়ে বিভাজ্য? এই 2 2 দিয়ে বিভাজ্য, 4 2 দিয়ে বিভাজ্য, 6 2 দিয়ে বিভাজ্য, ঠিক আছে? তাহলে এটা সম্ভাবনা কত? আবারও সম্ভাবনা হচ্ছে অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল। তাহলে অনুকূল ফলাফল কয়টা? 3টা। মোট ফলাফল ছক্কার ক্ষেত্রে কত? 6টা। তাহলে 3/6 মানে 1/2, 1/2। তাহলে অ্যান্সার হচ্ছে 1/2 বা 0.5, 1/2 বা 0.5 বা 0.5। বলো বুঝতে পারছো কিনা? আমরা কিন্তু ওকে, নেক্সট, এক প্যাকেট তাস। তাস বোঝো তো? কার্ড। কয়টা তাস থাকে? একটা তাসের প্যাকেটে 52টা তাস থাকে, ঠিক আছে? আমাদের এলাকায় বলে 52টা তাসের 53টা খেলা, অনেক খেলা আছে। এক প্যাকেট তাস হতে একটি তাস নেওয়া হলে একটি এটা হবে এটি বা আচ্ছা এটি হলেও সমস্যা নেই। এটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত বলো তো? এই 52টি তাসের মধ্যে
টেক্কা কতগুলো থাকে? 52টি টাসের মধ্যে টেক্কা থাকে হচ্ছে 4টি। 52টি টাসের টেক্কা থাকে হচ্ছে 4টি। তাহলে টেক্কা ওঠার সম্ভাবনা কত? অনুকূল ফলাফল হচ্ছে 4, মোট ফলাফল হচ্ছে 52। তাহলে 4/52, তাহলে হচ্ছে 4/52, 4/52। তাহলে এখন অনেকেই কমেন্ট করে ভাই তাহলে পরিসংখ্যান পারতে গেলে কি টাস খেলাও শেখা লাগবে? হ্যাঁ, টাস খেলাও শেখা লাগবে। তাহলে এটা হচ্ছে 0.07, 0.07 আছে, 0.07। বলো তো বুঝতে পারতেছো কিনা? না বুঝলে কিন্তু প্রশ্ন করবা। সাবিল আহমেদ, দীপু ভাই থাকতে পরিসংখ্যানে ভয় কিসে? কোনো ভয় নাই। ওকে, রাজনীতি কানে ধরছি, জীবনেও না। এইগুলা রাজনীতিতে কাউকে আমি কখনোই বলি না ভাই এইগুলাতে যায় না। রাজনীতি খুবই খারাপ জিনিস, রাজনীতি খুবই খুবই খারাপ জিনিস। দেখো সাকিব আল হাসান, আরে বেটা তোর কি অর্থ সম্পদ, টাকা পয়সা, সম্মান কোনো কিছুর অভাব ছিল? কোনো কিছুর অভাব ছিল না। ওই গেছে রাজনীতি করতে, এখন দেশে পর্যন্ত আসতে পারে না। ওরে এখন মানুষ দালাল ছাড়া কিচ্ছু বলে না, ওর নাম নিলেই মানুষ গালি দেয়। তাহলে কি দরকার ছিল এই রাজনীতিতে যাওয়ার? রাজনীতি খুবই খুবই খারাপ জিনিস, বুঝছো? এইগুলা থেকে দূরে থাকা ভালো। আমি জীবনেও রাজনীতিতে যাব না ইনশাল্লাহ। তোমরা এই রাজনীতি জিনিসটা থেকে যতটা পারা যায় অ্যাভয়েড করবা। এজ এ সামাজিক জীব হিসাবে রাজনৈতিক খোঁজ খবর রাখবা, মানুষ হিসাবে, দেশের মানুষ হিসাবে, একজন দেশের নাগরিক হিসাবে অবশ্যই দেশের সার্বিক পরিস্থিতি বা রাজনৈতিক খোঁজ খবর রাখবা, কিন্তু কখনো এগুলাতে ডিরেক্টলি ইনভলভ হবা না। তাহলে তোমার লাইফটা সুন্দর হবে। রাজনীতিতে যাবা মানে তুমি নোংরা মানুষের মধ্যে ঢুকে যাবা। রাজনীতি যারা করে তাদেরকে আমার একদম পছন্দ হয় না। আমি কোনো রাজনৈতিক ফ্রেন্ডের সাথে কখনোই মিশি না, কারণ ওর চিন্তা ভাবনা সবসময় ওর দল কেন্দ্রিক। ওরে তুমি ওর দলের বিরুদ্ধে ওর সামনে জীবনেও কথা বলতে পারবা না। আচ্ছা, রাজনীতিক আলাপ না করি, এটাই পর্যন্তই থাক। দুটি বর্জনশীল ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, দুইটা বর্জনশীল ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা। এই যে দেখো, এই যে পি অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান কত পড়াইছি বলো তো? 0। বর্জনশীল ঘটনার ক্ষেত্রে এটা 0 পড়াইছি না? তাহলে একত্রে ঘটার সম্ভাবনাই তো এটা। এই যে নিচের দিকে মুখ গ্রামের বউ, যারা আমার কাছে স্ট্যাটিস্টিক্স পড়ছে পড়াইছি না? নিচের দিকে মুখ গ্রামের বউ, উপরের দিকে মুখ শহরের বউ। গ্রামের বউ সবার সাথে কথা বলে, শহরের বউ সরি গ্রামের বউ কেবল মিলের সাথে কথা বলে, শহরের বউ উপরের দিকে মুখ সবার সাথে কথা বলে। তাহলে এটা দিয়ে মিল বোঝায়। এই যে একত্রে ঘটা বোঝায়, একত্রে ঘটবে কত? 0, একত্রে 0। বলো তো বুঝতে পারছো কিনা? ওকে, পরে পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি সূত্রটির ক্ষেত্রে এ ও বি ঘটনাদ্বয়। বলো তো কি? এটা তোমরা অ্যান্সার করো। এটা আমি অলরেডি স্লাইডে লিখে দিছি, এটা তোমাদের থেকে অ্যান্সার নিব। এই অ্যান্সার আমি করবো না, তোমরা অ্যান্সার করবা। এইটার অ্যান্সার তোমরা করবা, এটার অ্যান্সার তোমাদের থেকে দেখতে চাই। ওকে, সাবিল বলছে মজা করছি না, আমিও মজা করেই বলছি। আমি ওকে, তোমরা অ্যান্সার করবা এটা। এটার অ্যান্সার তোমরা করবা। দেখো এটা স্লাইডে লিখে দিছি না, পি অফ এ ইউনিয়ন বি। এই যে দেখো যোগসূত্র দুইটা, একটা হচ্ছে বর্জনশীল সূত্র পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি। অবর্জনশীল ঘটনা পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা কোন ঘটনা? দেখো এটা হচ্ছে বর্জনশীল ঘটনা। এটা কোন ঘটনা হবে অ্যান্সার? তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে বর্জনশীল ঘটনা। এটার অ্যান্সার হবে বর্জনশীল ঘটনা। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে বর্জনশীল ঘটনা। তাহলে এটার অ্যান্সার হবে বর্জনশীল ঘটনা। ঠিক আছে, তাহলে আমাদের যে সম্ভাবনা চ্যাপ্টার আছে এটা শেষ। সম্ভাবনা চ্যাপ্টার যেটা আছে এটা আমাদের শেষ। সবাই একবার আলহামদুলিল্লাহ কমেন্ট করে ফেলে তো, এটা আমাদের শেষ। আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। এর আগে আমি তোমাদেরকে কিছু বোনাস জিনিসপত্র দিতে চাই, কিছু জিনিস আমি তোমাদেরকে একটু বোনাস দিতে চাই, যেগুলা টেস্টে যদি স্যার মনে করো স্যারের বউয়ের সাথে ঝগড়া করে এসে যদি তোমার জন্য কোয়েশ্চেনটা সেট করে, তাহলে এই জিনিসগুলো থেকে প্রশ্ন দিতে পারে। কিন্তু আমি চাই না ওই জিনিসটাও তোমাকে স্কিপ করে দিতে। আমি চাই তোমার প্রিপারেশন এমন হবে স্যার বউয়ের সাথে না, স্যার বউয়ের হাতে যদি মাহির কায়েও আসে প্রশ্ন করে, তাও যেন তুমি পারো। বুঝতে পারো? তাহলে আসো, তাহলে এই বোনাসগুলো একটু দিয়ে দিই। বোনাস হচ্ছে প্রথম যে বোনাসটা তোমাকে দিব সেটা হচ্ছে শর্তাধীন ঘটনার সূত্র। শর্তাধীন ঘটনার সূত্র দেখো, শর্তাধীন
ঘটনা, শর্তাধীন ঘটনা মানে শর্ত থাকবে। ধরো শর্তাধীন ঘটনা হচ্ছে এ এর সাপেক্ষে বি এর সম্ভাবনা, এর সাপেক্ষে বি এর সম্ভাবনা। এটাকে এইভাবে লেখা হয় পি অফ, যার সম্ভাবনা তাকে আগে, এর সাপেক্ষে বি এর সম্ভাবনা, তাহলে কার সম্ভাবনা? বি এর, যার সম্ভাবনা সে আগে, এরকম একটা টান দিবা। এরপরে যার সাপেক্ষে সে সমান হচ্ছে, যার সাপেক্ষে সম্ভাবনা সে নিচে থাকবে। দেখো দেখো যার সাপেক্ষে সম্ভাবনা এ, কার সাপেক্ষে? এর সাপেক্ষে। এ হবে এখানে পরে, আর এখানে থাকবে নিচে, এখানে থাকবে কোথায়? নিচে। এখানে থাকবে পি অফ এ, এখানে থাকবে পি অফ এ, পি অফ এ। আর উপরে থাকবে পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি। বলো তো বুঝতে পারছো কিনা? বলো এটা বুঝতে পারছো কিনা? ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এরপরে তাহলে দেখো আমরা পরেরটা যদি দেখি, এটা এক নাম্বার গেল। 2 নাম্বার আমরা যদি দেখি বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে এর সম্ভাবনা, বি এর সাপেক্ষে এ এর সম্ভাবনা। তাহলে যার সাপেক্ষে বের করতেছি এ হবে পরে, তাহলে পি অফ বি হবে পরে, আর যার সম্ভাবনা সে হবে আগে, আর যার সাপেক্ষে বের করতেছি সে হবে নিচে, তাহলে পি অফ বি, উপরে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। দেখছো সূত্র? সূত্রটা জাস্ট মনে রাখবা, সূত্র জাস্ট মনে রাখবা, দুইটা সূত্র জাস্ট মনে রাখবা। জি ভাইয়া, এই দুইটা সূত্র জাস্ট মনে রাখবা, তাহলেই হয়ে যাবে। সূত্র, এইটা সূত্র জাস্ট মনে রাখবা। ওকে, এরপরে সেট আছে, এই চ্যাপ্টারে কিন্তু সেটের একটা পার্ট আছে। আরেকটা বোনাস দেই, আরেকটা বোনাস স্লাইড দেই, বোনাস। ঠিক আছে, আরেকটা বোনাস স্লাইড দিই। প্রথমত সেট, সেটের ক্ষেত্রে তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে উপসেট। কি লাগবে? উপসেট। মনে রাখবা উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। উপসেট সংখ্যা কত? 2 টু দি পাওয়ার n। আর প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আসলে একটা এক্সাম্পল করে ফেলি। ধরো এটা দেওয়া আছে যে এ একটা সেট যেটার মান হচ্ছে এ বি সি। এখন বলছে পি অফ এ কত, পি অফ এ কত, মানে এটা দ্বারা বোঝায় শক্তি সেট বা উপসেট, শক্তি সেট বা উপসেট। এটাতে আবার এটা পাওয়ার সেট, এটা কিন্তু প্রবাবিলিটি না, এটা পাওয়ার বা শক্তি সেট। এটা হচ্ছে পাওয়ার বা শক্তি সেট, প্রবাবিলিটি। এটা হবে 2 টু দি পাওয়ার n। n কত? কয়টা উপাদান আছে এখানে? 3টা, তাহলে 2 কিউব মানে 8টা। আর যদি বলে প্রকৃত উপসেট, যদি বলে প্রকৃত উপসেট, তাহলে প্রকৃত হবে হচ্ছে 2 কিউব মাইনাস 1, তাহলে 8 মাইনাস 1 7। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে সম্ভাবনার মধ্যে আর কিচ্ছু নাই। সম্ভাবনা যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের মধ্যে আর কিচ্ছু নাই। এখন তুমি তারে নারে করতে পারো, ঠিক আছে? সম্ভাবনা নিয়ে আর তোমার কোনো টেনশন নাই। এখন তুমি চাইলে সম্ভাবনা নিয়ে যে টেনশন ছিল সেই টেনশন দূর করে এখন একটা ডান্স দিতেই পারো। বুঝতে পারছো? একটা ডান্স দিতেই পারো। তাহলে আসো আমরা পরেরটাতে চলে যাই। দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায়, দৈব চলক ও সম্ভাবনা বিন্যাস। দৈব চলক এবং সম্ভাবনা বিন্যাস। বলো শুরু করব? শুরু করব কিনা? ওকে, আমাদের ক্লাসটা অলরেডি 50 মিনিট হয়ে গেছে। 50 মিনিটে আমরা একটা চ্যাপ্টার শেষ করছি। দেখো এই যে 50 মিনিট তোমাকে পড়াইলাম না, এই 50 মিনিটে যা পড়াইছি, এই 50 মিনিটে তোমাকে যা পড়াইছি, এইটা যদি তুমি কিভাবে পড়বা আমি তোমাদেরকে একটু বলি, একটু গাইডলাইন দিই। হ্যাঁ, একটু গাইডলাইন দিই কিভাবে পড়বা। পড়ার স্টেপ, প্রথমত আমার স্লাইড কিভাবে পড়ো? প্রথমে এই স্লাইডটা ডাউনলোড করবা, স্লাইড দেওয়া হবে, স্লাইডটা ডাউনলোড করবা।
ডাউনলোড করার পরে এই স্লাইডটা একবার রিডিং দিবা, স্লাইডটা একবার রিডিং দিবা। স্লাইডে যে অঙ্কগুলো আছে এগুলো একবার করবা, ম্যাথগুলা অঙ্কগুলা করবা, অঙ্কগুলা করবা, ঠিক আছে? অঙ্কগুলা করবা। 3 নাম্বার তোমার কাছে যে টেস্ট পেপার বা গাইড বা সাপ্লিমেন্ট যাই আছে, তোমার কাছে তো একটা রিসোর্স আছে, যে কোনো একটা রিসোর্স তো আছে পড়ার জন্য, স্ট্যাটিস্টিক্সের এমসিকিউ পড়ার জন্য, সেটা সলভ করবা। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি এইটা যখন তুমি সলভ করতে যাবা দেখবা তুমি সব পারতেছো, সব পড়া হয়েছে, তোমার সব পড়া হয়েছে, বুঝতে পারছো? তবে এই সলভ করতে যাওয়ার আগে কাইন্ডলি এই 2টা কাজ করে যাবা, এই 2টা কাজ মাস্ট করবা, এই 2টা কাজ মাস্ট করার পরে যায়া সিকিউটা সলভ করা শুরু করবা। জি স্টার্ট করেন, শুরু করেন। ওকে সময় নষ্ট করবো না, চলো আমরা শুরু করি। আগে আমরা কিছু অ্যান্টিবায়োটিক দিই নাকি? কিছু অ্যান্টিবায়োটিক দিলে ভালো লাগে না? আচ্ছা তোমরা বলো তো, তোমাদেরকে কি অ্যান্টিবায়োটিক দিব নাকি সরাসরি এমসিকিউ চলে যাব? অ্যান্টিবায়োটিক লাগবে কিনা? যদি লাগে তাহলে দিব, না হয় সরাসরি এমসিকিউ সলভ করব। হয় অ্যান্টিবায়োটিক লাগবে অথবা ডিরেক্ট এমসিকিউ। বলো কোনটা করব? ডিরেক্ট এমসিকিউ। তোমরা যেভাবে বলবা আমি সেভাবেই যাব, তোমরা যেভাবে বলবা আমি সেভাবেই সামনের দিকে অগ্রসর হব। ওকে, অনেকেই হয়তো ধৈর্যচ্যুত হয়ে ক্লাস থেকে অলরেডি বের হয়ে গেছে। দেখো, যারা পড়াশোনা করবে, পড়াশোনা কি সহজ জিনিস? পড়াশোনা কিন্তু সহজ জিনিস না। পড়াশোনা করতে ধৈর্য লাগবে, পরিশ্রম করা লাগবে। এখন যদি তোমার এই ধৈর্য পরিশ্রম না থাকে তাহলে কিন্তু তুমি কখনোই ভালো করতে পারবে না। খুব সুন্দর, সো সুইট, থ্যাংক ইউ। ওকে দেন, জি ভাইয়া দেন। ওকে, তাহলে অ্যান্টিবায়োটিক দিচ্ছি। হ্যাঁ, তাহলে অ্যান্টিবায়োটিক ডোজ নেওয়ার জন্য প্রস্তুত হও। দেখো, প্রথমতই টপিক নেম হচ্ছে দৈব চলক। কি নাম? আমি একদম পাশ থেকে লিখি।